আমাদের কংক্রিটের মাঠ নির্মাণের যতক্ষণ না প্ল্যান পাস হচ্ছে আমাদের ভোট বয়কট থাকবে। যদি সরকার মনে করে যে এদের সাথে কেউ নাই, এদের পাশে কেউ নয়, একটা কথা মনে রাখবেন, আপনাদের পাশে আপনার ছোট ভাই নওশাদ আছে। শুভেন্দু অধিকারীদের জানিয়ে দিতে চাই যে প্রয়োজন আগামী দিনে আইনের যখন দ্বারস্থ হবো, তোমাদের বাপ কেন্দ্র সরকারকেও কিন্তু আইনের এই সম্প্রীতির বাংলাকে নষ্ট করার চেষ্টা করছে এই শুভেন্দু অধিকারীরা। ওদেরকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার। যতক্ষণ না পর্যন্ত আপনাদের পুনর্বাসন হচ্ছে আমি আপনাদের সাথে থাকবো। যদি সরকার এখানে ওই কাটমানির মতো কোনো নোংরামি করে, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের ছোট ভাই আপনাদের হয়ে হাইকোর্টে লড়াই করবে, আইনে প্রয়োজন। এখানের ওই যেই মেয়েটি এবারে মাধ্যমিক দিয়েছে, যেই বাচ্চাটি ক্লাস 4-এ পড়ে, সক্ষম থেকে আমরা প্রতিবন্ধী ভাই বলি, ওই পরিবারটাকেও কলকাতায় নিয়ে গিয়ে প্রয়োজনে মমতা ব্যানার্জির বাড়ির সামনে আমরা বলছি। দেখুন, আমি অনেক দূর থেকে এসেছি, আপনারা নিশ্চিতভাবে জানেন। এখান থেকে প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি আমি এসেছি। কেন এসেছি এখানে? এই তারানগরের মানুষ আজকে ক্ষতিগ্রস্ত। পদ্মার ভাঙনে তাদের জমি জায়গা বসত বাটি আজকে পদ্মা গর্ভে তলিয়ে যাচ্ছে। এদিকে সরকারের কোনো হেলদোল নাই। আমরা এসেছি সরকারকে এখানে এসে পৌঁছাচ্ছি, এখানকার মানুষের কথা শুনেছি, সেটা সরকারের কাছে পৌঁছাতে হবে, প্রথম কাজ আমার। কিন্তু আমি আপনাদেরকেও সজাগ করার জন্য গুটি কয়েক কথা বলে যাব। কদিন আগে যখন আপনারা কি দূরের মানুষ শুনতে পাচ্ছেন তো ভাই? কদিন আগে নেপালে একটা অশান্তিকে কেন্দ্র করে ওখানকার যার ক্ষমতা ছিল তাকে ক্ষমতাচ্যুত করলো তো। ওই নেপাল আমাদের প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী রাজ্য নয়, প্রতিবেশী একটা রাষ্ট্র। সেখানে ঝামেলা হচ্ছে বলে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সারা রাত ঘুমোতে পারেননি। মানবিক মুখ্যমন্ত্রী হতে পারে, কিন্তু নেপালের মানুষ কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি। দিয়েছে কি ভাই? পশ্চিম বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছেন। তাহলে আমরা তারানগরের মানুষ রাত 12টার সময়, রাত 1টার সময়, রাত 11টার সময় ঘুমাচ্ছিল, তড়িঘড়ি করে উঠে তার বাড়ির কোলের বাচ্চাটাকে নিয়ে জায়গা বাসস্থানকে ছেড়ে আজকে স্কুলে প্রায় 2 মাস ধরে অবস্থান করছে। মুখ্যমন্ত্রী কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে ভাই? ভাবাচ্ছেন আমাদেরকে? মুখ্যমন্ত্রী শান্তির ঘুম এই জন্যই ঘুমাচ্ছে যে আমরা যাদেরকে আমাদের দুর্দশার কথা বলার জন্য তৈরি করেছি, সবাই এইটা ঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। আমাদের এখানে নাসিম বাবু আছেন, সে কোথায়? তো আমি কথা বলি তার সাথে, আমি তার ভাই আমার পূর্ব পরিচিত, ওখানে অনেক আমার পূর্ব পরিচিত আছে। আমি যখন এখানে খেলতে আসতাম ভলিবল, তো তাদের সাথে যোগাযোগ রাখছিলাম। আমিও ভাই একা মানুষ, ভাঙড়ের বিধায়ক হলে কি হবে, এখন রাজ্যের বিধায়ক আমাকে আপনারাই বানিয়ে দিয়েছেন। সব থেকে হয়তো আমি অনেকদিন ধরেই ভাঙন চলছে, আমি এসে পৌঁছাইনি, কিন্তু আমি আজকে এসেছি। আপনাদেরকে গুটি কয়েক কথা আমি বলবো। প্রথমত কথা, দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, আমি জানি না কিভাবে তিনি শান্তির ঘুম ঘুমাচ্ছেন। মুর্শিদাবাদের একটা প্রত্যন্ত গ্রামের মানুষ, প্রায় 138টা পরিবার আজকে ধ্বংস হয়ে গেছে, রাস্তায় বসে আছে। সেই পরিবারের মেয়ের সন্তান প্রসবের সময় হয়ে আসছে, সে এই ধরনের পরিবারের মধ্যে আছে। মাধ্যমিক পাস করেছে একটা বাচ্চা, তার ভবিষ্যৎ কি হবে এখনো সে ঠিক করতে পারছে না। একাধিক ছেলে মেয়ে এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে, 2 মাস ধরে তাদের পড়ার মতো অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করে উঠতে পারছে না। তাহলে এইখানকার এই 138টা পরিবার আজকে রাস্তায় বসে আছে। আমি কথা বলেছি আপনাদের অনেক পরিবারের মানুষের সাথে, তারা বললেন একটাই কথা, কি খাবার দিচ্ছে না দিচ্ছে তার থেকে বড় কথা পুনর্বাসনের ব্যবস্থা যাতে করে। আমি আপনাদের নাসিম ভাইয়ের সাথে কথা বললাম, উনি বললেন আমরা লিস্ট জমা করেছি, একটা কমিটি গঠন হয়েছে। কমিটিটা কি করছে, আজ থেকে আমি স্পেশাল নজর রাখবো আপনাদের দিকে, এটা মাথায় রাখবেন। আমি গত রাত্রে
আমি জানিয়ে দিয়ে যাই আমার ভাই, আমি আপনাদের পাশে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুটো জিনিস হচ্ছে। আমি কথা দিয়ে গেলাম, আপনারা যদি আমার সাথ দেন আমি আপনাদের ছেড়ে দেওয়া যাব না। প্রথম কথা হচ্ছে পদ্মা গর্ভে যাদের বাড়ি চলে গিয়েছে পুনর্বাসনের ব্যবস্থা যতক্ষণ না সরকার করছে আমি আপনাদের সাথে লেগে থাকবো। যদি সরকার মনে করে যে এদের সাথে কেউ নাই, এদের পাশে কেউ নয়, একটা কথা মনে রাখবেন, আপনাদের পাশে আপনার ছোট ভাই নওশাদ আছে। আমিও অপেক্ষা করছি। আজকে এসে শুনলাম গতকাল থেকে নাকি 20 জন 25 জন করে বিডিও অফিসে ডাকছে, এটাকে ভেরিফাই করছে। ওয়েল এন্ড গুড, কোনো সমস্যা নাই, ভেরিফাই হোক, তাতে আমাদের কোনো বিতর্ক নয়। কিন্তু ভেরিফাই করার পরে আমরা খোঁজ নিয়েছিলাম মালদাতে বৈষ্ণব নগর আছে না, বৈষ্ণব নগর, তো ওখানে পাট্টা দেওয়ার ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ হয়েছে। এখানে যদি ওই রকম বৈষম্যমূলক আচরণ হয় কিন্তু ছেড়ে কথা আমরা বলবো না। যাদের বাড়ি গিয়েছে পদ্মা গর্ভে তাদের বাড়ির ব্যবস্থা করতে হবে, এটা সরকারকে দায়িত্ব নিতে হবে। সরকারের ব্যর্থতার জন্যই কিন্তু আজকে আমার বাড়িটা, আমার ভাইয়ের বাড়িটা, সে আমার ঘোষ ভাই হোক আর আমার শেখ ভাই হোক, বাড়িটা কিন্তু গিয়েছে সরকারের ব্যর্থতার জন্য। আজকে আমরা অনেকে দীঘায় ঘুরতে যাই, সেখানে বড় বড় ঢেউ আছড়ে পড়ে কোথায় পারে। আজ থেকে 10 বছর 20 বছর ধরে আমরা যাচ্ছি, অনেকে তারা বেশি যাচ্ছে, পাহাড়ে এসে ঢেউ আছড়ে পড়ছে, কিন্তু পাহাড় ভেঙে ভিতরে আর পৌঁছাচ্ছে না। কেন পৌঁছায়নি? কংক্রিটের নির্মাণের জন্য। প্রথমটা হচ্ছে আপনাদের আমি পাশে থাকবো, লেগে থাকবো যতক্ষণ না পর্যন্ত আপনাদের পুনর্বাসন হচ্ছে, আমি আপনাদের সাথে থাকবো। যদি সরকার এখানে ওই কাটমারির মতো কোনো নোংরামি করে, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি একজনও এখানে বেন সাহেব হয় একজনের সাথে, একজনও যদি না পাই, আমি কালকে রাত্রে আমার উকিলের সাথে আমি কথা বলেছি যে দাদা আমি আগামীকাল তারানগরে যাচ্ছি, যেখানে পদ্মার গর্ভে অনেকের বাড়ি ঘরদোর জমি জায়গা তলিয়ে গিয়েছে। আমাকে যে কথা বলেছে উকিল সাহেব আপনাদেরকে জানিয়ে দিই, আমাকে বলেছে এটাই যে যার যে ক্ষতি হয়েছে তার লিস্ট তৈরি করতে বলুন। আপনারাও শুনে রাখুন, কার কি ক্ষতি হয়েছে তার লিস্ট তৈরি করুন। যদি সরকার পুনর্বাসনের না ব্যবস্থা করে, ওই লিস্ট নিয়ে আপনাদের ছোট ভাই আপনাদের হয়ে হাইকোর্টে লড়াই করবে, আইনে শুধু আপনাদের কাজ এতটুকুই থাকবে, একবার গিয়ে এফিডেভিটটা কলকাতা হাইকোর্টে করতে হবে। একটা পয়সা কোর্টে লড়াইয়ের জন্য আপনাদের লাগবে না, আপনাদের ছোট ভাই আমি দেবো। আমি আশা করব এইটা আইন অবধি যাবে না। কি বললাম? আইন অবধি যাবে না। এখানকার প্রশাসন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সরকার এটা আইন অবধি চ্যালেঞ্জের জায়গায় না গিয়ে আইনের চর না খেয়ে মানে তাদের ব্যর্থতা স্বীকার করে সরকার আমাদের এই 138টা পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে। আর এর মধ্যে একটা যদি বাদ পড়ে আপনারা কেউ আতঙ্কিত হবেন না। আমি যখন গিয়েছিলাম স্কুলে, আমার একটা মা প্রচুর কান্নাকাটি করছিল, কিন্তু তার মায়েরও লিস্টে নাম আছে, আমাদের নাসিম ভাই বার করে তাকে দেখিয়েছে। তারপরেও বলছি কেউ আপনারা আতঙ্কিত হবেন না, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কোনো হিংসাত্মক ঘটনা ঘটানোর প্রয়োজন নাই। আপনারা কয়েকটা দিন অপেক্ষা করুন, কি ডিসিশন সরকার নিচ্ছে দেখুন, আর আপনারা এর মধ্যে লিস্ট তৈরি করুন যে আপনাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কি হয়েছে সেটা রাখুন। যদি সোজা আগুলে ঘি না উঠলে কি করতে হয় ভাই? আইনি লড়াই শুধু হবে না, শুধু আইনি লড়াই করে ছেড়ে দেবো না, এটা মাথায় রাখবেন। প্রয়োজনে এখানের ওই যেই মেয়েটি এবারে মাধ্যমিক দিয়েছে, যেই বাচ্চাটি ক্লাস 4-এ পড়ে, আর আমার এক বিশেষভাবে সক্ষম যাকে আমরা প্রতিবন্ধী ভাই বলি, ওই পরিবারটাকেও কলকাতায় নিয়ে গিয়ে প্রয়োজনে মমতা ব্যানার্জির বাড়ির সামনে আমরা বসবো। কলকাতার বাবুদেরকে বোঝাবো গ্রামীণ সমস্যা। কলকাতায় বৃষ্টি হলে সারা রাজ্যের স্কুল আপনারা ছুটি দিয়ে দিচ্ছেন, আর এখানে যে
বাবা গ্রামের মানুষ এসে শহরে দেবে আগামী দিনে। আপনাদের বলবো, আর দ্বিতীয়টা আপনাদের সাথে লেগে থাকবো যে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে। হাজার হাজার কোটি টাকা আপনার আমার ট্যাক্সের টাকা এই অপদার্থ সরকার খেলা মেলা করে ধ্বংস করে উড়িয়ে দিচ্ছে। এখানে এই সেখানে এই 400 কোটি টাকা 500 কোটি টাকা হাজার হাজার কোটি টাকা অপাত্রে দান হচ্ছে। কেন এখানে কংক্রিটের বাঁধ নির্মাণ হবে না? আর আপনাদের বলা যায় এটা যেমন কেন্দ্র সরকারের এই রাজ্য সরকারের ব্যর্থতা, কেন্দ্র সরকারকেও কিন্তু আমাদের ছাড়লে হবে না। আমরা যদি মামলায় আমাদের করতে হয় বলে যাচ্ছি, শুভেন্দু অধিকারীদের জানিয়ে দিতে চাই যে প্রয়োজন আগামী দিনে আইনের যখন দ্বারস্থ হবে ভাই, আপনারা যদি থাকেন আমি কথা বলবো। আপনারা এত কথা বলছেন না, বেশি মানে এত কথা হয়ে যাচ্ছে, আসল কথাগুলো হয়তো মিস হয়ে যাবে আমাদের। দেখুন, আমি অনেক দূর থেকে এসেছি, আপনারা নিশ্চিতভাবে জানেন। এখান থেকে প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি আমি এসেছি। কেন এসেছি এখানে? এই তারানগরের মানুষ আজকে ক্ষতিগ্রস্ত। পদ্মার ভাঙনে তাদের জমি জায়গা বসত বাটি আজকে পদ্মা গর্ভে তলিয়ে যাচ্ছে। এদিকে সরকারের কোনো হেলদোল নাই। আমরা এসেছি সরকারকে এখানে এসে পৌঁছাচ্ছি, এখানকার মানুষের কথা শুনেছি, সেটা সরকারের কাছে পৌঁছাতে হবে প্রথম কাজ আমার। কিন্তু আমি তো আপনাদেরকেও সজাগ করার জন্য গুটি কয়েক কথা বলে যাব। কদিন আগে যখন আপনারা কি দূরের মানুষ শুনতে পাচ্ছেন তো ভাই? কদিন আগে নেপালে একটা অশান্তিকে কেন্দ্র করে ওখানকার যার ক্ষমতা ছিল তাকে ক্ষমতাচ্যুত করলো তো। ওই নেপাল আমাদের প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী রাজ্য নয়, প্রতিবেশী একটা রাষ্ট্র। সেখানে ঝামেলা হচ্ছে বলে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সারা রাত ঘুমোতে পারেননি। মানবিক মুখ্যমন্ত্রী হতে পারে, কিন্তু নেপালের মানুষ কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি। তারানগরের মানুষ রাত 12টার সময়, রাত 1টার সময়, রাত 11টার সময় ঘুমাচ্ছিল, তড়িঘড়ি করে উঠে তার বাড়ির কোলের বাচ্চাটাকে নিয়ে জায়গা বাসস্থানকে ছেড়ে আজকে স্কুলে প্রায় 2 মাস ধরে অবস্থান করছে। মুখ্যমন্ত্রী কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে ভাই? ভাবাচ্ছেন আমাদেরকে? মুখ্যমন্ত্রী শান্তির ঘুম এই জন্যই ঘুমাচ্ছে যে আমরা যাদেরকে আমাদের দুর্দশার কথা বলার জন্য তৈরি করেছি সবাই এইটা ঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। আমাদের এখানে নাসিম বাবু আছেন, সে কোথায়? তো আমি কথা বলি তার সাথে, আমি তার ভাই আমার পূর্ব পরিচিত, ওখানে অনেক আমার পূর্ব পরিচিত আছে। আমি যখন এখানে খেলতে আসতাম ভলিবল, তো তাদের সাথে যোগাযোগ রাখছিলাম। আমিও ভাই একা মানুষ, ভাঙড়ের বিধায়ক হলে কি হবে, এখন রাজ্যের বিধায়ক আমাকে আপনারাই বানিয়ে দিয়েছেন। হয়তো আমি অনেকদিন ধরেই ভাঙন চলছে, আমি এসে পৌঁছাইনি, কিন্তু আমি আজকে এসেছি। আপনাদেরকে গুটি কয়েক কথা আমি বলবো। প্রথমত কথা, দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, আমি জানি না কিভাবে তিনি শান্তির ঘুম ঘুমাচ্ছেন। মুর্শিদাবাদের একটা প্রত্যন্ত গ্রামের মানুষ, প্রায় 138টা পরিবার আজকে ধ্বংস হয়ে গেছে, রাস্তায় বসে আছে। সেই পরিবারের মেয়ের সন্তান প্রসবের সময় হয়ে আসছে, সেই ধরনের পরিবারের মধ্যে আছে। মাধ্যমিক পাস করেছে একটা বাচ্চা, তার ভবিষ্যৎ কি হবে এখনো সে ঠিক করতে পারছে না। একাধিক ছেলে মেয়ে এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে, 2 মাস ধরে তাদের পড়ার মতো অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করে উঠতে পারছে না। তাহলে এইখানকার এই 138টা পরিবার আজকে রাস্তায় বসে আছে। আমি কথা বলেছি আপনাদের অনেক পরিবারের মানুষের সাথে, তারা বললেন একটাই কথা, কি খাবার দিচ্ছে না দিচ্ছে তার থেকে বড় কথা পুনর্বাসনের ব্যবস্থা যাতে করে। আমি আপনাদের নাসিম ভাইয়ের সাথে কথা বললাম, উনি বললেন আমরা লিস্ট জমা করেছি,
একটা কমিটি গঠন হয়েছে। কমিটিটা কি করছে আজ থেকে আমি স্পেশাল নজর রাখবো আপনাদের দিকে, এটা মাথায় রাখবেন। আমি গত রাত্রে আমি জানিয়ে দিয়ে যাই আমার ভাই, আমি আপনাদের পাশে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভাই ভাই কনসেন্ট্রেট ব্রেক হবে আমার, তোমরাই সাংবাদিকরা ঝামেলা করতে। ভাই দাও দাও, যতক্ষণ না পর্যন্ত দুটো জিনিস হচ্ছে, আমি কথা দিয়ে গেলাম আপনারা যদি আমার সাথ দেন আমি আপনাদের ছেড়ে দেওয়া যাব না। প্রথম কথা যাদের গঙ্গা ভাঙনে, যাদের পদ্মা ভাঙনে, যাদের পদ্মা গর্ভে যাদের বাড়ি চলে গিয়েছে, পুনর্বাসনের ব্যবস্থা যতক্ষণ না সরকার করছে আমি আপনাদের সাথে লেগে থাকবো। যদি সরকার মনে করে যে এদের সাথে কেউ নাই, এদের পাশে কেউ নয়, একটা কথা মনে রাখবেন, আপনাদের পাশে আপনার ছোট ভাই নওশাদ আছে। আমিও অপেক্ষা করছি। আজকে এসে শুনলাম গতকাল থেকে নাকি 20 জন 25 জন করে বিডিও অফিসে ডাকছে, এটাকে ভেরিফাই করছে। ওয়েল এন্ড গুড, কোনো সমস্যা নাই, ভেরিফাই হোক, তাতে আমাদের কোনো বিতর্ক নয়। কিন্তু ভেরিফাই করার পরে আমরা খোঁজ নিয়েছিলাম, মাল্লাতে বৈষ্ণব নগর আছে না, বৈষ্ণব নগর, তো ওখানে পাট্টা দেওয়ার ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ হয়েছে। এখানে যদি ওই রকম বৈষম্যমূলক আচরণ হয় কিন্তু ছেড়ে কথা আমরা বলবো না। যাদের বাড়ি গিয়েছে পদ্মা গর্ভে তাদের বাড়ির ব্যবস্থা করতে হবে, এটা সরকারকে দায়িত্ব নিতে হবে। সরকারের ব্যর্থতার জন্যই কিন্তু আজকে আমার বাড়িটা, আমার ভাইয়ের বাড়িটা, সে আমার ঘোষ ভাই হোক আর আমার শেখ ভাই হোক, বাড়িটা কিন্তু গিয়েছে সরকারের ব্যর্থতার জন্য। আজকে আমরা অনেকে দীঘায় ঘুরতে যাই, সেখানে বড় বড় ঢেউ আছড়ে পড়ে, কোথায় পারে। আজ থেকে 10 বছর 20 বছর ধরে আমরা যাচ্ছি, অনেকে তারা বেশি যাচ্ছে, পাড়ে এসে ঢেউ আছড়ে পড়ছে, কিন্তু পাড় ভেঙে ভিতরে আর পৌঁছাচ্ছে কেন? পৌঁছায়নি কংক্রিটের নির্মাণের জন্য। প্রথমটা হচ্ছে আপনাদের আমি পাশে থাকবো, লেগে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আপনাদের পুনর্বাসন হচ্ছে আমি আপনাদের সাথে থাকবো। যদি সরকার এখানে ওই কাটমানির মতো কোনো নোংরামি করে, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি একজনও এখানে বেন সাহেব হয় একজনের সাথে, একজনও যদি নাই না পাই, আমি কালকে রাত্রে আমার উকিলের সাথে আমি কথা বলেছি যে দাদা আমি আগামীকাল তারানগরে যাচ্ছি, যেখানে পদ্মার গর্ভে অনেকের বাড়িঘর জমি জায়গা তলিয়ে গিয়েছে। আমাকে যে কথা বলেছে উকিল সাহেব আপনাদেরকে জানিয়ে দিই, আমাকে বলেছে এটাই যে যার যে ক্ষতি হয়েছে তার লিস্ট তৈরি করতে বলুন। আপনারাও শুনে রাখুন, কার কি ক্ষতি হয়েছে তার লিস্ট তৈরি করুন। যদি সরকার পুনর্বাসনের না ব্যবস্থা করে, ওই লিস্ট নিয়ে আপনাদের ছোট ভাই আপনাদের হয়ে হাইকোর্টে লড়াই করবে, আইনে আপনাদের কাজ এতটুকুই থাকবে, একবার গিয়ে এফিডেভিটটা কলকাতা হাইকোর্টে করতে হবে। একটা পয়সা কোর্টে লড়াইয়ের জন্য আপনাদের লাগবে না, আপনাদের ছোট ভাই আমি দেবো। আমি আশা করব এইটা আইন অবধি যাবে না।